আমি সর্বপ্রথম 85,000 টাকা বেতন পাইছি ফেসবুক থেকে। আমি ড্রিঙ্কস করছিলাম, ড্রিঙ্কস করার পর মাথা একটু ইয়ে ছিল, ও সুযোগ একটা ছবি তুলে ফেলছে। দেন আমি তাকে বলছি যে বিরুরা ছবিটা ডিলিট করো, হ্যাঁ ডিলিট করছে, কিন্তু আমার মাথায় ছিল না যে আইফোনে ডিলিট করলে রিসেন্টলি ডিলিট অপশনে গিয়ে ডিলিট করতে হবে আবার, ওইটা তো আমি করিয়ে নিই। দেন সে ফ্রেম পাওয়ার জন্য আজকে এরকম করছে, দেন কারণে আমার মানে 100% থেকে হচ্ছে 80%ই ফ্রেম পুরো নেগেটিভ হয়ে গেছে। আমি ভাতের কষ্ট সহকারে করছি। আমাদের এমনও সময় গেছে যে আমি খাবারের জন্য অনেক কাঁদছি। আমার ঈদের সময় আমি ভালো একটা পোশাক পরতে পারিনি। আমার মাদ্রাসার ভিতরে যারা এতিম বাচ্চা ছিল, আমি তাদের সাথে সিরিয়ালে দাঁড়াই গেছি পাঞ্জাবির জন্য একটা। আমি এই দিয়ে তোমার আমি 24 ঘন্টা টাইম দিব বা 48 ঘন্টা, দেন হচ্ছে তোমার নামে মানহানি মামলা দিব। এটা আমি তোমাকে বইলা দিয়ে গেলাম। বিডি ইমরান, বিডি ইমরান, বিডি ইমরান, গুড টু সি ইউ ব্রাদার। খুশি হইলাম তোমার সাথে দেখা হয়ে। আমি তোমার পছন্দ করি। তোমার ভালো লাগে হচ্ছে গরিব মানুষদের নিয়ে অনেক কাজ করো তুমি, উইচ ইজ রিয়েলি গুড। আমার কাছে মনে হয় যে কাজ অনেক সময় দেখানোর দরকার আছে অন্য মানুষকে ইন্সপায়ার করার জন্য, তাই না? এবং সেই কাজটা তুমি করছো, বিশেষ করে গরিব এবং বয়স্ক মানুষদের নিয়ে। এটা আপনাদের দয়া আর কি। হাউ ইট স্টার্টেড? আমি এটা স্টার্ট করছিলাম হচ্ছে যখন আমি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট ছিলাম, তখন গ্যাপ দিয়ে আর কি কাজগুলো করা হতো রেগুলার না, 2 মাস 3 মাস পর পর আর কি। তখন আমার জার্নিটা শুরু হয়েছে টিকটক দিয়ে। আচ্ছা, কিছু ট্রোলের মাধ্যমে শুরু হয়ে গেছে। দেন ট্রোলের মাধ্যমে মানে কি তোমারই নিয়ে ট্রোল করছে? হ্যাঁ রাইট। বলো তো ব্যাপারটা। মানে হচ্ছে মামুনরে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে। দেন আমি বলছি যে লালাপার সাথে মেশার আগে না পরে? অনেক আগে। ওকে, মানে মামুন সাহেব যখন লাইকিতে, হ্যাঁ 2018 সালে, তখন ওই মামুনকে যখন আর কি একটু কন্ট্রোভার্সি হয়েছে, দেন আমি বলছি যে মামুন রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ড ওই এরকম বিশ্বব্যাপী অনুযায়ী। দেন হচ্ছে পাবলিক বাংলাদেশে, ওটা আমি অতটুকু আইডিয়া নিয়ে বলি না, তখন একজন ইন্টার ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট ছিলাম, যতটুকু জ্ঞান ছিল অতটুকু বলছিলাম, যার কারণে এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আচ্ছা, তারপরে মানুষ বলছে যে রাস্তায় দেখলে হাসাহাসি করতো, আচ্ছা, যে ওই যে টিকটকার রিপ্রেজেন্ট এটি অনেক কিছু বলতো, বাবা মা নিয়ে বকাবকি করতো। কি কয়? হ্যাঁ, আমার কাছে তখনও খারাপ লাগে নাই যখন বাবা 6 মাস কথা বলে নাই আমার সাথে, 6 মাস কথা বলে নাই। তারপর হচ্ছে আমি মনের ভিতরে হিট নিছি, বাবা কথা বলে না, ভাই ইগনোর করে, ফ্যামিলির প্রত্যেকটা পার্সন আমাকে ইগনোর করে। ইগনোর করার একটা রিজন আছে, চুল কালার করতেছি, তারপর সিরা প্যান্ট পরতেছি। আমার সাথে অফ এয়ারে বসে বসে কথা বলছিল ভাইয়া যে মায়ের পর্যন্ত খেয়েছে টিকটক করার জন্য। হ্যাঁ বলো না। তখন আর কি মা অনেক সাপোর্ট করতো। দেন মানে এমন সিচুয়েশন হয়েছে, বাবা না পারতে মানে পিঙ্ক কালার করছিলাম চুল, পিঙ্ক কালার, হ্যাঁ বিরাট কালার সাহস। করছিলাম। তো কালার করার পর বাবাকে যখন বাবা ক্লাস করাতে যেত স্কুলে, তখন টিচাররা বাবাকে বলতো যে আপনি একজন শিক্ষক, আপনার ছেলের এরকম সিচুয়েশন কেন, আপনি কিছু বলেন না। তারপর বাবা হাত ধরে কান্না করছে আমার, আমি তোরে নিয়ে আর পারতেছি না, বিচারও বসাইছে। তো তারপর বাবা করছে কি কয়, আচ্ছা ঠিক আছে তুই বিরু ছাড়তে পারবি না, এমন কিছু কর যাতে মানুষের উপকার হয়। দেন আমি ভাবলাম যে কি করা যায়। তারপর বিশ্বাস করো অনেস্টলি, আমি ভাই আব্বাই বলছে যে তুই যদি কোনো রাস্তা না পাস, তাহলে একমাত্র আল্লাহর কাছে সেজদা দে, দেখবি রাস্তা পাবি। তো বাবা প্রায় আর কি তাহাজ্জুদ নামাজ পড়ে, তো ভাবলাম আমিও তাহাজ্জুদ নামাজ পড়ি। তখন আমি নামাজ কিভাবে তাহাজ্জুদ নামাজ কত টাকা সেটা আমার আইডিয়া ছিল না। তো আমার হুজুরা ছিল এলাকার, ওনার কাছে বললাম যে এরকম তো নামাজ পড়া খুব কান্না করছি। কিসের জন্য? পথ দেখা হলো, একদম পথ দেখানোর জন্য, কারণ মানুষ দেখলে হাসাহাসি করতো এবং ইভেন কি নেগেটিভ বাবা মাকে নিয়ে সহকারে গালি দিত, সেটা সহ্য করে না। হ্যাঁ। তারপর হচ্ছে এই আল্লাহর কাছে বললাম যে আল্লাহ আমাকে একটা রাস্তা দেখাই দাও যে আমি নিজেকে চেঞ্জ করব। দেন হচ্ছে মনে মনে থিঙ্কিং করছি যে আই হ্যাভ টু চেঞ্জ মাই কেরিয়ার অ্যান্ড বিল্ড আপ করতে চাই আমার ফিউচারকে। তারপর হচ্ছে নামাজ পড়লাম, তারপর মাঝে মাঝে ভাবলাম 2 মাস 3 মাস এগুলো খোদাই কি আমার ডাক শুনলো না, থাক সমস্যা নেই, কি করি হঠাৎ ফেসবুক চালাচ্ছি, দেখি ফ্রি মোশন বাইরে ভিডিও চলে আসলো। তারপর ভাবলাম যে ওনার মতো তো আমার এত টাকা পয়সা নেই, আমি কীভাবে হেল্প করব। আমার তারপরে হচ্ছে কয়েকদিন পর মাদ্রাসা থেকে স্টুডেন্ট আসছে এতিমখানা শীতকালে, বলছে যে এতিমখানা দান করার জন্য। তারপর আমার পাশের বিল্ডিংয়ে আরেকজন আছে,
ওনার কাছে গেছে যে এতিমখানা থেকে, বলছে ভাই কিছু দেন। মানে এমন রুড বিহেভ করছে তাদের সাথে যে কই সময় কমায় নাই, দুপুরবেলা আসছো ইয়া করতে, সকালে আসলে একটা কথা বলতো, আমি কি 3 তালাতে নেমে তো ওখানে দান করবো? আমার কাছে ব্যাপারটা খারাপ লাগছে। তো আমাকে প্রত্যেকদিন 100 টাকা করে দিত, আমার কাছে ছিল হচ্ছে 400 টাকা। তা 400 টাকা ছিল, ব্যাপারটা আমি আমার ফেসবুকে তুলি দেখি কি হয়। যে মানুষ এমনও আছে যে মানুষ দান করতো, এখন নিচে একটু কষ্ট করে যাবো সেটাও দ্বিধাবোধ করে। দেন আমি বললাম যে ভিডিওটা মেক করলাম, মেক করার পর তাদেরকে আমি হচ্ছে টাকাটা দিলাম। দেওয়ার পর আমার কাছে তখন এই কয়টা টাকা, 400 টাকা মানে অনেক কিছু, দিমু বাকি দিন চলমু কেমনে। দেওয়ার পর হচ্ছে আমার তখন ছিল 197টা ফলোয়ার্স। একদিনে বিশ্বাস করবেন, যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার আছে, যারা আমার অডিয়েন্স, তারা বুঝতে পারবে, একদিন 1,97,000 ফলোয়ার্স একদিনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা অবিশ্বাস্যকর একটা ব্যাপার। যে দেন ভাবলাম যে কি রে, এটা কি আমি মানে স্বপ্ন দেখতাছি, ঘুম থেকে উঠে দেখি কি হলো, কি হইতাছে এগুলা। ভাবলাম যে থাক ভিডিও বানাইতে শুরু করি। মা থেকে মা কিছু টেয়া দাও না, দেয় না। তারপর হচ্ছে বাবার থেকে হচ্ছে এলাম, বাবা তো কথাই কয় না, কথা কয় না, হ্যান তেন। মনিটাইজেশনে দেখি রেড মার্ক ওঠা, মানে কারো মিউজিক খাইছে, মানে মনিটাইজেশনে পলিসি ইস্যু, একদম রেড মার্ক। তো এটার জন্য টেনশন, সবকিছু ফিল আপ হয়ে গেল, কিভাবে চালু করব। তারপর চালু হয়ে গেছে, অনেক মানুষ আছে, বড় ভাই ব্রাদার আছে আমার, তারা হেল্প করছে। চালু হওয়ার পর আমি বেতন পাইছি। আমি সর্বপ্রথম 85,000 টাকা বেতন পাইছি ফেসবুক থেকে। এই বেতন পাওয়ার পর বিশ্বাস করবেন, আমার বিশ্বাসই হয় না যে আমি বেতন পাইছি ফেসবুক থেকে। তখন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট মান্থলি 85,000 টাকা, অবিশ্বাস্যকর একটা জিনিস। বাসায় বললাম যে বেতন পাইছি, হ্যাঁ বিশ্বাস করে না। বাইকে বললাম বেতন পাইছি, বিশ্বাস করে না। তারপর আচ্ছা ঠিক আছে, তুই বেতন পাইছিস তো টাকাটা উঠাই নিয়ে আয়। আমি এখন ডাচ বাংলা ব্যাংকের কার্ডই পাই না, কার্ডই পাই না, কার্ড পাই না। তারপর কি করব, আমার ভাগিনাকে দেখি কি, বা আমি দাঁত মাজদাছি 2 মাস হয়ে গেছে। আমি তো জানি যে কার্ড হারাই গেলে ব্যাংকের সাথে কথা বলতে, ওসব আমার আইডিয়া ছিল না। তারপর আমি দাঁত মাজদাছি ওইখানে, আমার বাগিনাকে দেখতেছি যে বাঙ্গারির এখানে গেছে, গ্রামের ভিতরে বস্তার ভিতরে বরের পোলাপাইন দেখবেন যে বাঙ্গারির ভিতরে বস্তায় বেড়ে রাখে, বোতলগুলো নিয়ে যায়। তা আমি দাঁত মাজদাছি, ও বাঙ্গারিগুলো এমনি এমনি ডালতাছে। একটা হচ্ছে ব্লু, না না ইয়া কালার, এই যে এই কালারের, এরকম ইয়া ছিল, কি কালার এটাও আমার খেয়াল নাই। পড়ছে কাঠটা, আমি কই কি রে এটা কি কাঠ, আমি দৌড়ে নিচে নামছি, দোতলাতে নিচে নাইমা কাঠটা নিলাম, ডাচ বাংলা ব্যাংকের কাঠ পাইছি। আমি দাঁত আর লুঙ্গি পরা, খালি গায়ে, একদম দৌড় কারে গয়, রিক্সা দেখি নেই, হ্যাঁ দৌড় দিছি, কাঠ ঢুকাইছি মিশিংয়ে। এখন আমি পাসওয়ার্ড বিলে গেছি। পাসওয়ার্ড বিলে যাওয়ার পর কি করবো, নাম্বার তো দেওয়া আছে, আমার তো আইডিয়া নেই। লোকটা বলছে এরকম করে পাসওয়ার্ড ইয়ে করো। তারপর ঠিক করে পাসওয়ার্ড দিয়ে করলাম, করার পর উঠাইছি। এখন টাকাগুলো যে আমি নিচ্ছি, আমার শরীরে পশম দাঁড়াই গেছে দেখেন। তো টাকাগুলো আমার হাতে এসে, তো একদিনে হচ্ছে 50,000 টাকা উঠান যায়। তো আমি কই বাকিটা না উঠাই, 50,000 টাকা লইছি কই, আমি রিক্সা যাইতাম না, রিক্সা ছিল ছোট প্যান্ট ভিতরে। তা আমি করলাম কি, ওইটা আপনার এভাবে নিয়ে লুঙ্গির ভিতরে গোছা দিছি, এরকম ফুল্লা রয়েছে এটা 500 টাকার মতো। ওই আশেপাশে তাকাই, যদি কেউ নেওয়া থাকে ব্যাংক ডাকাতি করে, কি করি। তারপর করছি ছোট শর্ট প্যান্টটা পরছি, লুঙ্গির ভিতরে ইয়ারা করছি, টাকাগুলো মশরায় নিছি। নেওয়ার পর থামি নাই, এমন দৌড় দিছি একদম বাড়িতে, ফাফাইতাছি। ফাফানোর পর আমি গ্রামের মানুষকে কইতাছি যে আমি ফেসবুক থেকে বেতন পাইছি, বেতন পাইছি। কেউ বিশ্বাস করে না। মা বলছে যে তুই টাকা চুরি করে লেছ, বুঝো। আমি সত্যি ফেসবুক থেকে খাইয়ালে কামনে তোর বেতন দিব, তুই কি কাম করস? কারণ যারা হচ্ছে আগের মানুষ, তারা তো এরকম মনে করবে। তো বাবা একটু বোঝে এগুলো, বাবা ওইগুলো মানে ইয়া দেয় না, ইন্টারেস্ট দেয় না। ভাইও মনে করছে টাকা মনে করছে যে কার থেকে মিশি দেখানোর জন্য, যাতে তাদের প্রতি মানে তারা আমার প্রতি সহানুভূতি দেখায়। দেন আমি টাকাটা মার হাতে দিলাম। তারপর কয় ভাত খাইতেছে রাত্রে, বাবা তো আমার সাথে কথাই কয় না, বাবা ওই ডাইনিং টেবিল ওই সাইডে বসছে, আমি এই সাইড দিয়া, বড় ভাই এই সাইড দিয়া। তো কয় 1 সপ্তাহ গেছে, সোহাগে, আমার আসল নাম সোহাগ, সোহাগে আমার এই 50,000 টাকা দিল, হ্যাঁ টাকাটা কিন্তু ফেসবুক থেকে পাইছে। তবুও বাবা কয় এইসব টাকা আমি ইন্টারেস্ট নাই, যেদিন তো মানুষে ভালো বলবো ওই দিন আমার ছেলে টাকা নিম।
দেন হচ্ছে বাবা কথা বলে নাই, আমার কাছে ইয়ে হয়েছে। তারপর শুক্রবারে আমার একটা জিনিস খারাপ লাগছে, আমার ফ্যামিলি আমার ইগনোর করছে যে জিনিসটা, যেটা হচ্ছে আর কি বিয়ের অনুষ্ঠান। তো সব ভাই বোন, আমরা 5 ভাই বোন রেডি হয়ে নিছি, বাগনিও রেডি হয়ে নিছি। রেডি হওয়ার পর মানুষ আমাকে রাস্তা দেখলে হাসাহাসি করে, কয় যে ইমরান এটা রিপ্রেজেন্ট টিকটকার প্রতিবন্ধী, হ্যাঁ এই জন্য মানুষে আবার কয় হেই প্রতিবন্ধী এরকম করে ইয়ে করে অনুষ্ঠানে গেলে। এই জন্য ভাই নিতে চায় না। ভাই বলে কি, কয় তুই, আমি নতুন জামা কাপড় পরছি, ভাই কয় কি তুই থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসবো নে। তখন আমার কাছে বিষয়টা খুব খারাপ লাগছে। তুই থাক, আমার কাছে নিয়ে যাবেন, আমি তো বুঝতে পারছি যে আমার কারণে আমার ফ্যামিলির ভিতরে এই জিনিসটা হয়, মানুষে খারাপ বলবো। আমি তারপর আমি বলছি ভাই আমারও শরীরটা খারাপ, আমি যাবো না। আমি বলছিলাম যে যাবো না, নতুন জামা নাইকা হ্যান ত্যান। তারপর হ্যাঁ দাওয়াত টাওয়াত খাইতে গেছে, ওরা এরকম যখন গেল কয়েকটা তখন, অনুষ্ঠান। ওরা যখন গেল খাইতে তখন তুমি কি করতেছিলে? আমার আমি মানে একদম নির্বোধ হয়ে গেছি। মনে করছি যে এতদিন মানুষ আমার ইগনোর করতো, এটা মাইনা নিছি। এখন ফ্যামিলি আমার ইগনোর করে, এমনি তো মুখে মুখে করে, আজকে মনে হয়েছে যে বাসার থেকে আমার এই জিনিসটা হয়েছে। তারপর মনে মনে প্রতিজ্ঞা নিচ্ছি যে আমার বাবা বলতো কোনো রাস্তা না পাইলে তুই শেষ দাদা পড়বে। আল্লাহর কাছে আমি কাঁদছি যে আমার এই সিচুয়েশন আল্লাহ কখনো কি পূরণ হবে না। তারপর হচ্ছে ফ্যামিলির ভিতরে এই জিনিসটা আমার অনেক হিডে লাগছে। দেন আমি আমার নিজের টাকা দিয়ে আমি ইয়ে করলাম, ল পাসটা করলাম নিজের টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ। নিজের টাকা দিয়ে ল পাস করেছি, কিন্তু হ্যাঁ 1 বছর বড় ভাই চালাইছে আমাকে, ওনার প্রতিদান আমি দিতে পারবো না। দেখেন এখন আমার সেই বড় ভাই, যে বড় ভাই কিনা আমি টিকটক করতাম ইয়ে করতাম বারিন্দার ভিতরে, এইভাবে একটা রডের ভিতরে হাত দিছে, একটা পাও এইভাবে বাঁধছে, মানে 3টা, এক পাও দিয়ে আমারে ধারা করায় রাখছে। আমি টিকটক করি, চুল কালার করি তখন, হ্যাঁ ফেসবুকের আগে, তো ধারা করে রাখছে। ইচ্ছা মতো আপনার বেড়া লদ্দা বাইরে এসে, যে আমার এখানে স্পটটা আছে এখন, এখনো কাটা হ্যাঁ আছে? স্পোর্ট ইচ্ছা মতো বাইরে এসে আমার, মানে জিনিসগুলো খুব খারাপ লাগতো। আমার ভালোর জন্যই করতেছে। আজকে সেই বড় ভাই কোথাও গেলে আমাকে নিয়ে যায় সাথে করে, আমি বিডি ইমরানের বড় হ্যাঁ ভাই। স্ট্যাটাসও দেয়, আমার ভিডিও শেয়ার শেয়ার করে। তারপর স্ট্যাটাস দেয়, আজকেও একটা স্ট্যাটাস দিছে আমার ছবি নিয়ে, যে আমার বড় ভাই, ইয়ে সরি আমার ছোট ভাই। তারপর হচ্ছে অনেকের মানে যে কোনো একটা বন্ধুর কাছে যাইবো, আমার সাথে করে নিয়ে যাইবো, বলবো আয় যাই। হচ্ছে দেখে এখন পাবলিসিটি, মানুষ আমার এইভাবে হাত দিয়ে রাখে, ভাই আপনি যে মানুষের পাশে দাঁড়ান আমার কাছে অনেক ভালো লাগে, ভাই এটা করেন এটা ভালো লাগে। এগুলো ফ্যামিলি এক একজন এখন আমাকে বর্তমানে এতটা প্রায়োরিটি দেয়, এতটা প্রাধান্য দেয়, আমার মতামত ছাড়া একটা কোনো কিছুই করে না। আচ্ছা, এই এই একসময় আপনার প্লেটে খাবার ওঠেনি, হুম মানুষের সামনে আমাকে নিয়ে যেতে লজ্জা হ্যাঁ, হয়েছে? আমাকে এতটা ইগনোর করতো। ইগনোর করার কারণ তো রিজন আছে, ওই যে টিকটক করতাম, টিকটক করলে অসুবিধাটা কই? অসুবিধা এইটাই না যে আমার চুল মাথায় ঢোকে কালার না। করছিলাম, যেটা আর কি একটা সচরাচর কোনো ফ্যামিলিতে মাইনা নেয় না। আপনার প্রথম লজিকটা যেটা নিয়ে আপনি বলতেছেন ট্রল হয়েছে, যে মামুনকে আপনি বলছেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, অবশ্যই মামুন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। কারণ মামুনকে যদি 20 লাখ মানুষ ফলো করে বা 30 লাখ 40 লাখ মানুষ ফলো করে, ওই 40 লাখ মানুষের প্রতিনিধি মামুন, হুম অবশ্যই মামুন। আপনাকে যদি 10 লাখ মানুষ ফলো করে, এই 10 লাখ মানুষের প্রতিনিধি আপনি। সো অন এ সেন্স ইউ আর কমপ্লিটলি রাইট, ঠিকই আছে। হইতে পারে 18 কোটি মানুষের মধ্যে হয়তো 1 কোটি মানুষ আপনাকে সাপোর্ট করছে, কিন্তু ওই 1 কোটি মানুষের ভোট মূল্যবান, ওই 1 কোটি মানুষের মতামত মূল্যবান, সেটা তো বুঝতে হবে। এটা ঠিক বলছেন। সঠিক কিনা? সো আপনার পেছনে যদি একজন মানুষও দাঁড়ায় থাকে, ওই একজন মানুষ মানে গণতন্ত্রের একটা ভোট একজন মানুষের অতি অতি গুরুত্বপূর্ণ। ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু আরেকজনকে আমার পছন্দ না বলে তাকে আমি গালি দিব, এটা এটা অপরাধ, এটা হইতে পারে না। অথচ আপনি সেটা শিকার হয়েছেন। ইয়েস, আমি অনেক জায়গায় শিকার হয়েছি। এখনো কিছু হেটার্স আছে আমার, আমি মনে করি আমার হেটার্স গুলোই আমার আশীর্বাদ। ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। কারণ তারা যখন ব্যাড কমেন্ট করে, আমি বের করি আমার ভিডিওতে কি কারণে ব্যাড কমেন্টটা করছে, দেন হচ্ছে ওই কাজটা আমি আর কখনো করি না, কিন্তু ওই সাপেক্ষে ভালো কিছু করি, তাদের সামনে আসি আমি। ওহ, ভেরি গুড। এই যে আপনার আরো একটা বড় কন্ট্রোভার্সি করছিল ইন্ডিয়ান একজন ভদ্রলোক, আমি নাম জানি না, মেবি হি ইজ আ ট্রান্সজেন্ডার অর এনিথিং।
মানে আমার কাছে মনে হয় যে খুব ইচ্ছা করে ভদ্রলোক ভাইরাল হওয়ার জন্য কাজটা করছিল, আসলে কি ঘটনাটা? এটা হচ্ছে কি, আমি শুধু ছবিটা এখন দেখছি, এর আমি বিস্তারিত এখানেও জানি কিন্তু না। মিথ্যা কথা বলে কিন্তু নর্মালি এখান থেকে কন্ট্রোভার্সি থেকে সরে যেতে পারতাম। আমি মিথ্যা কথা পছন্দই করি না, মাঝে মাঝে ওদের সাথে বলি, আমার ফ্রেন্ডদের সাথে, কিন্তু আমার অডিয়েন্স যাদের কারণে হচ্ছে আমি বিডি ইমরান, তাদের সাথে তো আমি মিথ্যা কথা কখনই বলবো না। কারণ ডিরেক্টলি বলি, তাদের কারণে আমার পেটে বাদ আসে। ইট ইজ, ইট ইজ, আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের একই অবস্থা। হ্যাঁ, মানুষ তাদের দেখে কারণে আমার বলে পেটে খায়। বাদ আসে। আমি আজকে গাড়ি দিয়ে চলতেছি, এসি রুমে শুইতেছি, আলহামদুলিল্লাহ। এগুলো তো তাদের কারণে। তো আমি তাদের কাছে আমি কিভাবে মিথ্যা কথা বলবো? আমি ডিরেক্টলি বলছি যে আমি ড্রিঙ্কস করছিলাম, ড্রিঙ্কস করার পর মাথা একটু ইয়ে ছিল, ও সুযোগে একটা ছবি তুলে ফেলছে। দেন আমি তাকে বলছি যে বিরুরা ছবিটা ডিলিট করো, হ্যাঁ ডিলিট করছে, কিন্তু আমার মাথায় ছিল না যে আইফোনে ডিলিট করলে রিসেন্টলি ডিলিট অপশনে গিয়ে ডিলিট করতে হবে আবার, রাইট। ওইটা তো আমি করিনি নি। দেন সে ফ্রেম পাওয়ার জন্য আজকে এরকম করছে, দেন কারণে আমার মানে 100%-এর থেকে হচ্ছে 80%-ই ফ্রেম পুরো নেগেটিভ হয়ে গেছে। মানুষের নেগেটিভ থিঙ্কিং করতেছে, এইটা করতেছে, কিন্তু আমি আমার মনের ভিতর প্রতিজ্ঞা নিছি যে ওই যে আমি আমার 80% হেটার্স, ওগুলোর আমি একদিন আমার লাভার্সে পরিণত করব। এটা কিভাবে? মানুষের ভালোবাসার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। এবং আজকে আমি আরেকটা কথা বলে দেওয়া যায় যে রিপ্রেজেন্ট যেটা নিয়ে শব্দটা হয়েছে, আমি বলেছিলাম যে আমি যখন অ্যাডভোকেট হব, যখন পরিশ্রম করে টাকা ইনকাম করব নিজে, তখন আমি অন্য দেশের মুসলিম কান্ট্রিগুলো যারা কিনা পানি খাইতেও পারে না, নিরাপদ পানি, আমার সামর্থ্য অনুযায়ী তাদের দেশে গিয়ে 1 বোতল পানি দিয়েও আমার দেশের পতাকাটা তাদের হাতে দিব। তো এইটাই আমার প্রথম ধাপ তো শেষ, দ্বিতীয় ধাপ এটা, তৃতীয় ধাপ আছে যে 100 পরিবারের ইয়ে করব, কর্মসংস্থান তৈরি করে দেবো। অলরেডি 4 জনের দিয়েছি আমার নিজের টাকা দিয়ে। এখন আমি কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে ছোট করছি না, আমি আমার নিজেরটা বলছি। আমি এই পর্যন্ত সিলেটের বন্যা ছাড়া কারো কাছ থেকে 5টা টাকা নেই নাই যে ভাই উমুকরে দান করব আপনারা সবাই দেন। আমি যতটুক পারছি অতটুক দিয়ে তাদের দান করছি, তাদের কর্মসংস্থান তৈরি করে দিছি বিডি টিমের মাধ্যমে। বিডি টিম আছে, আরো কয়েকজন আছে যারা কিনা মুখোশ পর্দার আড়ালেই থাকে, তাদের মাধ্যমে, কিন্তু কারো থেকে 1টা টাকা নেই নাই। ইনশাল্লাহ যেই দিন আমি ওই 96 জন টোটাল 100 জনের মানুষের কর্মসংস্থান তৈরি করে দিব, তখন আমি আবার কনফারেন্সে এসে বলবো যে ছোট্ট একজন ফুটপাতের প্রতিবন্ধী টিকটকার 100 জন কর্মসংস্থান মানুষের কাজের ব্যবস্থা করে দিছে। পারলে আপনারা যারা আমার হেটার্স আছেন করে দেখান। এগুলো কি কষ্ট লাগে মানুষের খারাপ কথা শুনতে? আমাকে না বকলে একটু কষ্ট লাগে না, যখন বলে যে ওইটা ফাইটটা গিয়া ইয়া হইছে, ওইটা গিয়া ইয়া হইছে, বাপের মনে জন্মের ঠিক নাই, হ্যাঁ এরকম এরকম এগুলা বলে, তখন গিয়ে মনের ভিতরে লাগে, এমন কষ্ট লাগে বলার বাহিরে। কাঁদছো কখনো? এটা তো আছেই। আমি মানে আমার জীবনের শুরু, আমি এমনও সিচুয়েশন গেছে কি বলবো, এগুলো বললে তো মানুষে মনে করবো যে আমি ভাতের কষ্ট সহকারে করছি। একদম আমার এরকম সিচুয়েশন গেছে, তখনকার টিউশনি যখন আমি মনে হয় 2004 নাকি এরকম হবে, আমার খেয়াল নাই, নাকি 7 হবে, আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, ক্লাস 4 এরকম। তো বাবা মনে হয় 7,000 নাকি 8,000 বেতন পেতো স্কুলে, প্রাইমারি, তখন প্রাইমারি স্কুলের টিচার ছিল, কলেজের না। তখন এই টাকাটা কি আমাদের 5 জন ভাই বোনদেরই চালাইবো, নাকি হচ্ছে বাসা ভাড়াই দিব, স্কুলের বেতনই দিব, হিমশিম খেয়ে যেত। বেতন দিত না, ইয়ে করতো, লাস্টে দিয়ে আমার ঈদের সময় আমি ভালো একটা পোশাক পরতে পারিনি। 5টা ভাই বোনের তো চাহিদা মেটাতে হবে, আগে তো পেটের ভাতের বাসা। হ্যাঁ, তারপর মাও কাজ করতো, বাবাও কাজ করতো। দেন হচ্ছে আমার মাদ্রাসার ভিতরে যারা এতিম বাচ্চা ছিল, আমি তাদের সাথে সিরিয়ালে দাঁড়াই গেছি, পাঞ্জাবির জন্য একটা, পাঞ্জাবির জন্য সিরিয়ালে দাঁড়াই গেছি। দেন হচ্ছে আমাকে বলতেছে তোমাদের তো অবস্থা ভালো, কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরা তো মুখ ফুইটা বলতে পারে না যে আমরা আমাদের টাকার চাহিদা মেটাতে পারবো না, আমাদের এইটা নাই সেটা নাই। আমার তখন অনেক খারাপ লাগছিল, বাবার কাছে বলতে পারিনি যে বাবা আমার কিনা দাও না কেন, কারণ দেখতেছি ফ্যামিলির ভিতরে ইয়া নাই। আর আমি আমার মারে আমার বাবারে মার্কেটে ছাইড়া দিই,
বাবা তোমার যত টাকা প্রয়োজন মার্কেট করো, আমি দেই। এটাই। আবার আমাদের পেটে খাবার না থাকলেও কারো কাছে গিয়ে হাত পাততে পারবো না, এটাই না, না। মুখ ফুটা হাত পাতা মধ্যবিত্ত অসম্ভব। মানুষ পারি না আমরা করতে এটা। ঘরে একটা কিছু থাকলেও আমার মা খুব শৌখিন, এখন আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করে। আমার মা এমনও সময় গেছে বাবার সাথে ঝগড়া লাগার পরও বাবা আমাদের কোনো খোঁজ খবরই রাখেনি। 5টা বোন নিয়ে কি করব জানি, এগুলা বলতে ফ্যামিলি থেকে না করছে, কিন্তু আমার জানা, আমার ফলোয়ার্সদের জানার অধিকার আছে। আমাকে বড় ভাই বলছে এগুলো কোনো সময় বলিস না। না কেন? হ্যাঁ বলবো, ছোট চোখে দেখি। কিন্তু আমাদের এমনও সময় গেছে যে আমি খাবারের জন্য অনেক কাঁদছি। বিডি ইমরান কি বিয়ে করছে? না, বিয়ে এখনো করিনি। প্রেম করে? না 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 না, এর মধ্যে অনেক লুক ছিল এদিক ওদিকে। হতেই পারে, ছোট মানুষ, বয়সের কাউকে পছন্দ হয়। করতাম, ওর বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে কবে? এই তো 2 মাস। একদম রিসেন্ট ক্ষত? হুম, রিসেন্ট ক্ষত মানে আঘাতটা একদম রিসেন্ট? আঘাত পাইনি আমি। আমি এতটা বোকা না যে ওর জন্য আঘাত পাবো, কিন্তু এইটুকু আঘাত যে মানে ও যতটুকু মানে স্মার্ট সুন্দর, অতটুকু হাজবেন্ড মানে ডিজার্ভ করে। টাকা থাকলেই তো হয় না, টাকা ছিল না, বা তার ফ্যামিলি মনে করে যে ভিডিও করে আর কত টাকা ইনকাম করা যায়। বিজনেসম্যান ছিল, ভালো পাইছে, দিয়ে দিছে বিয়ে। আমি ওনার মার কাছেও রিকোয়েস্ট করছিলাম যে আমাকে কিছুদিন সময় দেন, পায়ে সকারে ধরছি। লাভ নাই। ওর মেয়ের মারে তো বিয়ে করবে না, মেয়ের মায়ের পায়ে ধরে কি আছে? কারণ হচ্ছে সে বলতেছে যে বাবা মা রাজি না থাকলে তো কিছু করার নেই, তুমি চেষ্টা করে দেখো। তাহলে আর প্রেম কই ছিল? প্রেম তো ছিল না। বোঝেন না কথাটা আপনি? ওর বাবা মা ডিরেক্টলি বলছে এরকম কথা যে তুই যদি ইমরানের সাথে তোর কোনো সম্পর্ক থাকে, তাহলে ওই দিন এর পরের দিনই মনে করবি যে তোর বাবা মা বিষ খেয়ে মারা গেছে। কতদিনের প্রেম ছিল? 3 বছর। এই এতদিন এসে মনে হয় না যে আম্মা আব্বা কি বলবে? মনে করি নাই, আমিও মনে করি নাই। ও চলছিল ভালো, তো আমি এটা নিয়ে কথা আর বলুম না। এটা ভদ্রমহিলা কি করেন? আমি বিবাহিত। হ্যাঁ, এখন বিবাহিত। ব্যবসা করে না চাকরি করে জামাই? অনেক ভালো পজিশন, উনিও খুব ভালো মাইন্ডেড। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক। দোয়া করি ওনারা সবাই ভালো থাকুক, এটাই। বাট এটা খুব অদ্ভুত, প্রেম করার সময় কোনো কিছু লাগে না মানুষের, মা বাপের অনুমতি কিচ্ছু লাগে না, একটা সুন্দর ছেলে দেখলে হয়েছে ভালো। আর এখন বিয়ের সময় আসে খালা কি মনে করবে, খালুর সাথে যায় না, আমার বাপের পরামর্শ ছাড়া বিয়ে করবো। আরে ভাই তাহলে প্রেম করতে গেছিস কেন? বুড়া লোক খোঁজে, বুড়া লোক। আবার বল। কই বুড়া লোক খোঁজে, বুড়া লোক। যাই হোক, ওই জিনিসটা বলি, মা কি করতো, ভাত খাওয়ানোর সময় এই কটা ভাত নিয়ে আসতো, বাবার সাথে ঝগড়া রাখছে, বাবা কোনো খোঁজ খবর নেয় না। তো এই ভাতের ভিতরে বেশি করে ডাল দিত আর ইচ্ছাকৃতভাবে কাঁচামরিচ গুলা দিত। হ্যাঁ, তো তাহলে আমার জাল লাগবো, পানি খেলে পেটটা তাড়াতাড়ি বেড়ে যাবো। মার কি বুদ্ধি চিন্তা করছেন? তো খাইতাম, খাওয়ার পর তো আবার 1 ঘন্টা 2 ঘন্টা পর ক্ষুধা লেগে যেত, কি করব। তারপর হচ্ছে নানু করতো কি, আটার জাউ, তখনও খুব চাহিদা ছিল আটার জাউয়ের। আটার জাউ নিয়ে আসতো, নিয়ে আসার পর ওটা জাল দিয়ে খাওয়াইতো। ও আবার একটু পরে ক্ষুধা লেগে যেত। তারপর বুদ্ধি করলাম যে নানু তো ইয়া খায়, পান খায়, তো আমি পান খাই দেখি সব কিছু মিলে। তারপর হচ্ছে আপনার জর্দা, খড়, এইটুকু খড় নিছি, নিয়ে খিদায় তো চাবাই মাবাই খাই লেছি, দেখি পুরা ইয়া ঘুরতেছে, দুনিয়া ঘুরতেছে। আই হাই কি করুম, উপুতে আমি পড়ে রইছি। পড়ার পর কইছে নানি আমি শেষ, নানি আমার শেষ, হ্যান ত্যান। তারপর নানি বুঝতে পারছি খিদার জন্য এটা খাইছে। তারপর বমি টুমি করলাম, করার পর অনেক কিছুই নাই। আর আমার আশেপাশে যে বাড়িঘরগুলো ছিল, 1 প্লেট বাদ দিয়েও জিজ্ঞাসা করে, বুঝছেন, 1 প্লেট বাদ দিয়েও জিজ্ঞাসা করে না যে এরকম তোমরা একটু খাও। হ্যাঁ, আর এরকম সিচুয়েশন গেছে, আমার সেম বয়সের একজন ভাগিনা ছিল, তারা আপেল ছুলে দিত, আমাকে এক টুকরা আপেল দেয়নি, বুঝছেন। তারপর চোলকাগুলা কই ফেলাইতো, ওগুলা দেখতাম, দেখার পর লুকায় ওই চোলকাগুলা নিতাম, কি মজা লাগতো খাইতে, খুব ভালো লাগতো। যাই হোক, দিন শেষে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। কিন্তু আমার চোখে এখন যদি কোনো ব্যক্তি দাঁড়ায় থাকে খাবারের জন্য, আমি আমার পকেট থেকে টাকা দিই। এবং এই যে পকেট থেকে টাকা দিচ্ছে মানুষের জন্য, ভাইয়া কাজ করতেছে, আমি তো দেখছি এইটা নিয়েও কিছু মানুষ আবার বাজে কমেন্ট করে। এটা খুব অদ্ভুত না?
যে মানুষের দেখানোর জন্য করতেছে এটা। সমাজে কিছু মানুষ আছে, এই কামিনীরা একটা কথা বলছে, পাছের লোকে কিছু বলে, তাই না? আমার ওই কবিতাটা মনে আছে এখনো। গেগো করুক না, ওরা তো লাইফে কখনো সাকসেস হতে পারবেই না, ওরা মানুষের গুলো দেখে আফসোস করুক। আমি যে বিরুটা ধারণ করছি, এই যে কয় না যে ভাই এক হাত দা দান করছেন আরেক হাত দেখা যাবে না, এটা আমি মানি, এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানি। বাট আমি কোনো বিরুতে নিজের মুখ দিয়ে প্রকাশ করি নাই যে আমি দান করি। আমি এটা প্রকাশ করছি যে আপনাদের টাকা আপনারা নিয়ে যাচ্ছেন, কারণ তাদের দিয়ে তো আমার টাকাটা ইনকাম হচ্ছে। রাইট রাইট। আপনাদের টাকা আপনারা নিচ্ছেন, সুন্দর শব্দ। হ্যাঁ, দেন হচ্ছে আমি আরেকটা বলি যে আপনাকে আমি মা ডাকছি, আপনার সন্তান আমি, এই নেন। তাও কিছু জিনিস বলে কি, আরেকটা ছেলে বলছে, তার নাম বলবো না, সে অনেক বড় একজন শিক্ষিত মাপের ছেলে, সে আমাকে বলে একে মানুষ কিছু বলেন না কেন। মানে একটা ছেলে আছে কন্টেন্ট ক্রিয়েটরই, একে মানুষ কিছু বলেন না কেন, সে তো ভালো করে তার নিজের নামটাও ইংলিশে লিখতে পারে না, পরের উপর ডিপেন্ডেন্ট, ও তো 2 টাকার একজন ইউজার। আমি ডিরেক্টলি বলছি, কারণ এখন আপনার মা বাবাকে যদি আমি সম্মান না দিয়ে কথা বলি, তাহলে আমি তো মানুষের কাতারই পড়ি না। সঠিক। দোষ যদি আপনি করেন আমি আপনাকে বলতে পারি, সঠিক, কিন্তু আপনার মা বাবাকে না। আমি মনে করি পৃথিবীর সকল মা বাবা সমান, মায়েরা সব সময় সেরা হয়, বাবারা সব সময় পরিশ্রমী জীবন যোদ্ধার সুপারম্যান হয় আমার কাছে। তো তাকে গালি দেওয়ার কোনো রাইট ওই ছেলেটার নাই। ঠিক আছে, টিকটক করো ঠিক আছে, হ্যাঁ, বিদেশ গিয়া হাবিবে নিয়ে নাচো ঠিক আছে, এবং হচ্ছে তুমি ওইখানে ইয়ে করো, এটা মানে, কিন্তু আমার পিছনে লাগার মানেটা কি? আমি আমার ভিডিও করি, এইবার বুঝছি কারে বলতেছো। হ্যাঁ, আমি আমার ভিডিও করতেছি, হ্যাঁ ভিডিও করতেছি, আমি তো মানুষের থেকে টাকা পয়সা মাইরা খাইতেছি না। আমার দ্বারা যদি একজনের পেটের ক্ষুধা নিবারণ হয়, দ্যাটস ইট, এটা সোহাব। কিন্তু আমি কখনো মানবতার ফেরিওয়ালা বলি নাই। তুমি আমার মতো কাজ করে দেখো, তাহলে বুঝতে পারবো। তুমি তো কাজ করতে পারবা না, তুমি মাইয়া নিয়ে নাটাঙ্কি করতে পারবা, ডিরেক্টলি এসে চুমা দিতে পারবে একটা মাইয়ারে, আর কথাবার্তার তো তোমার কোনো স্টাইলই নাই, কোনো যোগ্যতাই নাই, এটা তো আমি জানি। কারণ আমার পেজে নিয়ে তোমাকে নিয়ে সমালোচনা করব না, কারণ তুমি যেই প্ল্যাটফর্মের মানুষ, আমি তো ওই প্ল্যাটফর্মে কোনো সময় আসবোই না। সুন্দর করে কথা বলো, তারপর ইয়ে করো। এখন কিছু মানুষ বলবো যে আপনি সম্মান দিতে জানি না কেন। এখন আমি যদি কুকুরে বলি যে নাও বাবা, মুখের সামনে নিয়ে যদি নাও বাবা খাও, হ্যাঁ তো আমার কামড় দিয়ে দিব। আমি দূরে থেকে তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম। এবং বাংলাদেশে আসো, তখন আমি আমার যতটুকু পড়াশোনা করছি এই দিয়ে তোমার আমি 24 ঘন্টা টাইম দিব বা 48 ঘন্টা, দেন হচ্ছে তোমার নামে মানহানি মামলা দিব। এটা আমি তোমাকে বইলা দিয়ে গেলাম। আপনার সাথে থাকে ওই সুন্দরীটা কেডা? আমি জানি না, করতে না করতে ধরে লে দিয়ে, এটির কি বুক ফিড আছে? হিন্দি বলে না? হয় হিন্দি বলে, ওইটা বলে, সেটা বলে। ভাইয়ের সাথে কথা হইতেছে, ভাই বলে আসতেছে, আমাদের সাথেও আসতেছে। আসুক, ওর নামে আমার ইয়াতে লাগছে। আপনার ডিরেক্ট নাম নিয়ে কথা বলছে আপনার? হ্যাঁ, বকা দিয়ে কথা বলে একটা মানুষ, চিন্তা করেন, বকা দিয়ে কথা বলে ডিরেক্টলি একটা মানুষকে রেসপেক্ট নাই, কিচ্ছু নাই, এ আর কি। মানে ডিরেক্টলি মা বাবা নিয়ে বকা, তাহলে সে তো কোনো কন্টেন্ট ক্রিয়েটরের আওতায় পড়ে না। কি কারো অধিকার নেই অন্যের মা বাবা নিয়ে কথা বলে? তোমার কাজ খারাপ লাগলে কাজ নিয়ে কথা বলো, হ্যাঁ, মানুষ নিয়েও না, মানুষ নিয়েও না, কাজ খারাপ লাগলে। তারপর সে বলে কি, এর কিছু বলেন না কেন ভাই, এর কিছু বলেন না কেন? সে আবার এসে বলে যে, আমি ডিরেক্টলি বলে আমি বাংলাতে চলে আমি আমার কমেন্টে বইলা দিছি যে ভাই, আমি যদি তোমারে দৌড়ি তুমি কান্না করে দিবা, আর তোমার সাথে এখন আমার যায় না, তুমি অশিক্ষিত একটা মানুষ। ডিরেক্টলি বলছি, পড়াশোনা করলে একজন শিক্ষিত হয় না, সমাজে থেকে তুমি কি শিখছো সেটা দেখবো। আর এখন ডিরেক্টলি এখন কথাগুলো আছে, ভিডিও করে, সবাই মনে করে যে না আমিও বিয়ে করে কাপল ভিডিও শুরু করব। বাপরে বাবা, এখন দেখায় যে অপু ভাই তারপর হাবিবি, আমরাও মনে করি যে না, তো অগমতি এগুলো আরো ফেম পাম। কিন্তু বউ বেচ্ছা ভাই এরকম জীবনও করুক না যে বউ বেচ্ছা টাকা ইনকাম করুন, 100 জন পুরুষ দেখবো, 100 জন কমেন্ট করবো, এই রাস্তার জীবনও যাবো না, যেটা ওই যে অপু ভাই করতেছে।
তাইলে ধর বউরে দেখলে যদি অসুবিধা থাকে তাইলে যে মেয়ে ইউটিউবিং করে বা ব্লগিং করে তারে বিয়ে করাটা কি ঠিক আছে? তার প্রফেশন এটা, রেসপেক্ট করি, বাট প্ল্যানিং চলে এরকম এখন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের যে আমি তুমি প্রেম করতেছি আসো বিয়ে করে ব্লগ করি ফেসবুকে ভালো টাকা ইনকাম করতে পারবো। কিন্তু হ্যাঁ তাদেরকে আমি রেসপেক্ট করি যারা মানে শুরু থেকে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার, তারা কখনো তাদের হাজবেন্ডকে বলবো না যে এই যে দেখেন এটা আমার ওয়াশরুম, আজকে আমি দেখেন ওয়াশরুম আমার বউ নিয়ে গোসল করবো, এটি তো বলবে এগুলো কয় নাকি? সিরিয়াসলি বলে যে বিছানা কিনা দিছি বউরে নতুন একটা, ডিরেক্টলি বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ এদের ব্যস্তবাসী করুক যত তাড়াতাড়ি সম্ভব। এইটুকু আমাকে এটা বলো অফ মানে অন রেকর্ডে জানতে চাই, সর্বোচ্চ এক মাসে কত টাকা ইনকাম করছে? না গুম না 10 লাখের উপরে না নিচে? 10 লাখের নিচে। 8 লাখের উপরে না নিচে? নিচে। 6 লাখের উপরে না নিচে? একটু নিচে। মানে 5 থেকে 6 লাখ টাকা মান্থলি, মানে এটা সর্বোচ্চ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এটাকে 60 লাখ টাকা মাসে করুক, কারণ এটা তো কিন্তু রেমিটেন্স। আমি বিরু করে আর টাকা ইনকাম করতে চাচ্ছি না। এটা তো রেমিটেন্স, এটা আনা তো বাংলাদেশের জন্য ভালো, ডলার আসে বাংলাদেশে, ডলার দেশের আসে, অর্থনীতি বাঁচে। এটা তো সবাই বোঝে না। এটার জন্যই মানুষ তেল সাবান কিনতে পারে, এটা দিয়ে মানুষ পেঁয়াজ রসুন কিনতেছে। আমি ওই দিনই সার্থক হবো যখন আমি একজন আইনজীবী হয়ে, প্রত্যেকটা পেশাই সম্মানের ব্রাদার, প্রত্যেকটা পেশা, আইনজীবী বলো, ডাক্তার বলো। কিন্তু ওই যে বিয়ের ঘরের জন্য গেলে বলে যে ছেলে বিডুগরা টাকা ইনকাম করে, এগুলা কি ভালো বলেন? অনেক মা বাবাই এখন জানে যে ভিডিও করে ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়ে বেশি টাকা ইনকাম করা যায়, যদি আল্লাহ ওই রহমতটা কোনো মানুষের উপরে। কিন্তু বাংলাদেশে এখন ভাই এরকম সিচুয়েশন হয়ে গেছে যে একজন মাস্টার্স কমপ্লিট করার পরও কিন্তু তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না। আমি কালকে ব্লগটা আমি তার সাথে ছবিটা আমি ছাড়তেছি, আমার বাসার দারুণ মাস্টার্স কমপ্লিট করা, নাম বলবো না কিন্তু ছবি আমার পেজে রিসেন্টলি আপনারা দেখবেন। আল্লাহ মাফ করুক। এবং পরশুদিন না কদিন আগে দেখলাম রেলের ওই, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাথরুম পরিষ্কার করার জন্য, গু পরিষ্কার করার জন্য মাস্টার্স পাস করা সব অ্যাপ্লিকেশন করছে। আমি আল্লাহর কাছে মানে এই দেশটার জন্য কাঁদছি যে আল্লাহ, হয় আমার শিক্ষাটাকে তুমি কর্মমুখী করো, নাহলে এই দেশের মানুষকে বোঝাও যে পড়ালেখা এক জিনিস এবং সেটাকে অনেক সম্মান করতে হয়। কোনো কাজই ছোট না, কোনো কাজই ছোট না, কিন্তু প্রত্যেক কাজের এডুকেশন অনুযায়ী কাজটা করা উচিত। তুমি যদি সমাজবিজ্ঞানে মাস্টার্স করো তাহলে তোমার গিয়ে সমাজবিজ্ঞানী হওয়া উচিত, তুমি যদি ভূগোলে মাস্টার্স করো তোমার গিয়ে ভূগোলে মাস্টার্স হওয়া উচিত, ক্লিনার হইলে তোমার ক্লিনিং এর বিষয়ে স্পেশালিস্ট হয়ে তারপরে তোমার কাজে নামা উচিত। এই জন্য আমি আমার লাইফে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছিলাম তখন ভাবলাম যে 25,000 টাকা দিয়ে যদি একটা ভালো একটা চাকরি পাই কোম্পানি, তো 25,000 টাকা বেতন পাও, হ্যাঁ, তারপর এখানে যদি আমার 15,000 টাকা আমার বাসা ভাড়া চলে যায়, বাকি 10,000 টাকা দিয়ে আমি কি করবো? 3,000 টাকা আসা যাওয়া, হ্যাঁ, তাহলে বাকি 7,000 টাকা আমি কি করব? একটা চালের বস্তা দাম 4,000 টাকা, 4,000 টাকা, তো কি আমার জামা কাপড় না আমি কি পুরো এই থাকবো না? সাদে কি মানুষ অবৈধ টাকা ইনকাম করতে সবাই? আমি মাথায় টেকনিক নিয়েছি যে কোন পেশাটা ভিতরে টাকা পয়সাও ইনকাম হবে, সম্মানও পাবো, মানুষের উপকার হবে। এই জন্য 1 বছর গ্যাপ দিয়ে আমি এলএলবি নিলাম। এলএলবি গুড, এলএলবি আলহামদুলিল্লাহ শেষও করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, বিরাট। বার কাউন্সিল পরীক্ষা কবে? হ্যাঁ, এটা আরেকটু প্রপারলি ভাবে হয়, কারণ আমি যে লেদা স্টুডেন্ট। এটা ভালো। আচ্ছা, মেয়েরা জ্বালায় না মিডিয়াম ইনবক্সে? জ্বালায়, কিন্তু আমি ডিরেক্টলি বলি যে আমার আছে, বাট এখন তো ছিল। মানে দেখি পাইলে মনের মতো, আর ডিরেক্টলি কই যে মেয়ে আমার ব্যারিস্টারি পড়তে লন্ডন পাঠাইবো আমি ওই মেয়েরই বিয়ে করব। যদি কেউ থাকো কমেন্টে জানাও। ওয়েট, তার মানে হচ্ছে তুমি শ্বশুর বাড়িতে অ্যাডভান্স হেল্প নিবা? হ্যাঁ, এর ছাড়া উপায় নাই। আমি না এইটা ক্যাপশন দিব, যৌতুক চাই বিডি ইমরান। এটা ছাড়া উপায় নাই, কারণ আমি যে টাকা পাচ্ছি, আমি ভাই ইনশাল্লাহ দেখবেন যেদিন ওরা কোরআনের হাফেজ হয়ে বের হবে, বুঝছেন, মুখ দিয়ে আর কিছু বলবো না, তখন দেখতে পারবেন। কারণ আমি যত টাকা পাচ্ছি, অনেকে বলতাছে বাড়ি করে ফেলতাছে, গাড়ি করে ফেলতাছে, ওই তুই 1.5 লাখ টাকা 2-3 বছর আগে একটা বাইক কিনছস এখনো চালাচ্ছে, ওরাই আমার খোটা দেয় যে আমার এই ফেসবুকে টাকাগুলো কোথায় যাচ্ছে। বাসা বলতাছে যে কি করস, আমি বিশ্বাস করবেন যে আমার ট্রাউজারটার দাম 200 টাকা, এটা আমি ব্যান গাড়ি থেকে কিনছি, কিন্তু আমার টাকাটা যথাস্থানে পৌঁছাইতে হইব। যখন তারা কোরআনের হাফেজ হয়ে বের হবে তখন আমি বলবো যে এই টাকাগুলো কোথায় কোথায় ঢালছি। মাশাআল্লাহ, আমি কয়েকটা মাদ্রাসার ভিডিও দেখছি,
এনিওয়ে ব্রাদার, অন দ্য ইন্ড, ধরো এখনকার টিকটকারদের জন্য, এখনকার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যদি তোমার কোনো পরামর্শ থাকে, স্পেশালি গ্রামের ছেলেদের জন্য। গ্রামের ছেলে আছে, শহরের ছেলে আছে, সবাই এখন বর্তমানে যেই মানে সিগারেট বলেন, যাবতীয় নেশা বলেন। তুমি কোনো নেশা করো না? না। কসম? হ্যাঁ, অনেস্টলি বলছি। আমার অডিয়েন্স জানে, আমার পুরো গ্রাম জানে। যদি বলেন যে কেউ আমার শত্রুও যদি থাকে, বলবেন না তারা দুই ভাই খুবই ভালো। এখন দিন শেষে আমার ফলোয়ার যারা আছে, যারা ইয়াং জেনারেশনে আছে, যারা আপনি বললেন যে ভিডিও সম্পর্কে বা প্ল্যাটফর্ম সম্পর্কে বলতে, আমি বলবো যে এই প্ল্যাটফর্মটা কিছু মানুষের জন্য ভালো, আবার কিছু মানুষের জন্য খারাপ। হাতের পাছানগুলো একটা একদম সমান। তো যেহেতু এখন দেখতেছেন যে বাংলাদেশের ভিতরে যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া যাচ্ছে না, তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করে তোমরা ব্লগিং করো। এখন বলবে যে নিজের ফেসবুক, নিজের পড়াশোনা করে লাভ কি? একটা স্ট্যাটাস দেখলাম যে একজন ডাক্তার পাচ্ছে মাত্র 25,000 টাকার বেতন, একজন ব্যাংকার পাচ্ছে এত টাকা বেতন। হ্যাঁ, আর একজন কন্টেন্ট ক্রিয়েটর অপু ভাই, প্রিন্স মামুন, অ্যালেক্স সবুজ, ওমর, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আরো, ওরা তো অনেক বড় বড় কোয়ালিটির পার্সন, ওদের কথা বললাম না। টিকটকাররা কামাচ্ছে মাসে 5 লাখ, 6 লাখ, 10 লাখ টাকা। তাহলে আমাদের পড়াশোনা করে লাভ কি? স্ট্যাটাসে বলতেছে। তো আমি তাদেরকে বলছি, যেমন আমি একজন মূর্খ ইলিটারেটি পার্সন, আপনি একজন শিক্ষিত পার্সন, তো আমরা দুইজনই ব্লগার। আপনাকে যে সম্মানের চেয়ারটা দেওয়া হবে, আমাকে সেটা কখনোই দেওয়া হবে না। তো মাস্ট বি এডুকেশন দরকার। পড়াশোনা করবেন, করার পর মাথা খাটিয়ে ব্লগিং করবেন, অবশ্যই আপনাদের জীবন চেঞ্জ হবে। মাশাআল্লাহ। কাজের পিছনে ছুটবেন না, নিজের কর্মসংস্থান নিজে তৈরি করবেন, ওইটার পিছনে ছুটবেন, দেখবেন ইনশাল্লাহ সাকসেস আসবো মানে আসবই। क्या बात, ভালো লাগছে। এনিওয়ে, আমি বিডি ইমরানকে পছন্দ করি, আমি শেষ করতে যাচ্ছি। বিডি ইমরানকে পছন্দ করি এই কারণে যে আমি অনেকগুলো ভিডিও দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছে এই বাচ্চাটা একেবারে সাচ্চা দিলের, ওর মনের মধ্যে যা আছে কোনো এডিটেড কিছু না, ডিরেক্ট বলে। সো দ্যাটস ওয়াই আই কল্ড হিম। অ্যান্ড আমি প্রত্যেকটা অনুষ্ঠানের শেষে কোনো না কোনো মেসেজ থাকে। আজকে ওর মুখ দিয়ে আমি যেটা জানলাম যে ইউ হ্যাভ টু লার্ন, আপনি শিখতে হবে ভাই। আপনি কম টাকা আছে, বেশি টাকা আছে, বেশি টাকা হলে বিদেশে যাবেন, ভালো বাংলাদেশে স্কুলে পড়বেন, কম টাকা থাকলে কম পড়বেন, না সামর্থ্য থাকে বাসায় পড়বেন, কিন্তু যে কোনোভাবে হোক শিক্ষাটা অর্জন করেন। আল্লাহ আপনার রিজিকের মালিক, তিনি নিশ্চয়ই আপনাকে অনেক উত্তম রিজিক দান করবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে দেখার জন্য। অ্যান্ড সাবস্ক্রাইব করার দরকার নেই ইচ্ছে না হলে, শেয়ার করার দরকার নেই ইচ্ছে না হলে, করলে ভালো। না করবেন, করেন।